Namaskar. Very good evening, everybody. Myself, Manos Kumar Boiddo, Assistant Teacher, Department of English, Maldova Pankaj Kumar High School, Raghunathganj, Jongipur, Murshidabad. Today, I am going to deconstruct and discuss John Keats's famous romantic poem, The Poetry of Earth. তো কবিতার অ্যানালাইসিস করার আগে আমরা কবি কিটস সম্পর্কে, কবিতাটির প্রেক্ষাপট সম্পর্কে, কবিতাটির স্ট্রাকচার সম্পর্কে কয়েকটি কথা আমি বলছি। কবি জন কিটস ছিলেন একজন আদ্যপান্ত রোমান্টিক কবি। তার প্রত্যেকটা কবিতায় রোমান্টিসিজমের হৃদয় স্পর্শী, হার্ট টাচিং বিভিন্ন জিনিস আমরা লক্ষ্য করি। তো কবি কিটস কতটা রোমান্টিক ছিলেন একটা ছোট্ট উদাহরণ দিয়ে সবাইকে বলার চেষ্টা করছি। তো ইংল্যান্ডে আমরা জানি কেউ মারা গেলে তাকে যেখানে সমাধিস্থ করা হয় তার সমাধির ওপরে একটা টমস্টোন থাকে। তো কবি কিটসের যে টমস্টোনটা রয়েছে তার গ্রেভের ওপরে, যে টমস্টোনে আমরা জানি লেখা থাকে নেম, ডেট অফ বার্থ, তার অ্যাড্রেস, ডেট অফ ডেথ। কিন্তু কবি কিটস মারা যাওয়ার কিছুদিন আগে তার এক বন্ধুকে তিনি বলেছিলেন যে আমার টমস্টোনে যেন আমার নাম না লেখা থাকে। তার বদলে একটা লাইন তিনি বলে গেছিলেন, সেই লাইনটা যেন তিনি চেয়েছিলেন যে তার এই লাইনটা তার টমস্টোনে লেখা হোক। টমস্টোনে তার লাইনটা ছিল, হেয়ার লাইজ ওয়ান হুজ নেম ওয়াজ রিট ইন ওয়াটার। অর্থাৎ এখানে এমন একজন সমাধিস্থ রয়েছেন, শুয়ে রয়েছেন, যার নামটা লেখা হয়েছে জল দিয়ে। তো আমরা প্রত্যেকেই জানি জল দিয়ে কারোর নাম লেখা হলে কিছুক্ষণের মধ্যে সেটা মুছে যায়। তো কবি কিটস কতটা রোমান্টিক ছিলেন আমরা তার টমস্টোনটা দেখলেই কিন্তু বুঝতে পারবো। তো কবি কিটস খুব অল্প দিন বেঁচে ছিলেন, অনলি 25 ইয়ার্স। তিনি চেয়েছিলেন একজন কবি হতে বা একজন রোমান্টিক কবি হতে, কিন্তু তার ফ্যামিলির সবাই চেয়েছিলেন তিনি একজন ডক্টর হন। তিনি অ্যাপ্রেন্টিস হিসেবে কাজ করেছিলেন, বাট অ্যাট দ্য এজ অফ 21 ইয়ার্স তিনি সেই কাজটা ছেড়ে দিয়েছিলেন। তারপর তিনি লেখালেখি শুরু করেন। যদিও কবি কিটসের লিটারারি কেরিয়ার মাত্র 4-5 ইয়ার্সের, কিন্তু এই শর্ট পিরিয়ডের মধ্যেও হি প্রুভড হিমসেলফ অ্যাজ ওয়ান অফ দ্য বেস্ট সেকেন্ড জেনারেশন রোমান্টিক পোয়েটস। তো কবিতা শুরু করার আগে আমরা কবিতাটির একটু প্রেক্ষাপট সম্পর্কে সংক্ষেপে একটু আমরা আলোচনা করব। সালটা সম্ভবত 1816, এক শীতের সন্ধে, 31শে ডিসেম্বর। কবি কিটস বাড়ির বাইরে তিনি গল্প করছিলেন। তার একজন বন্ধু ঠিক নয়, ফেলো পোয়েট অ্যান্ড ক্রিটিক, খুব বিখ্যাত একজন মানুষ, লেই হান্ট। তো তারা যখন গল্প করছিলেন, তাদের থেকে একটু দূরে বাড়ির বাইরে, আউটসাইড দেয়ার হাউস, ক্রিকেটের গান শোনা যাচ্ছিল, ঝিঝি পোকার গান শোনা যাচ্ছিল। তো ঝিঝি পোকার ওই আওয়াজটি শুনে, গানটি শুনে, ঝিঝি পোকার আওয়াজটি শুনে কবি কিটস লেই হান্টকে তিনি একটুখানি অফার করলেন যে বন্ধু, তুমিও একজন কবি, আমিও একজন কবি, তাহলে চলো একটা কম্পিটিশান করা যাক। এই ক্রিকেটস যে সাউন্ড আসছে এটা নিয়ে তুমিও একটা কবিতা লেখো, আমিও একটা কবিতা লিখি। তো দে টুক দ্য চ্যালেঞ্জ এবং তিনি কিটস লিখলেন, এবং যার ফলস্বরূপ আজকের এই প্রেজেন্ট পোয়েম দ্য পোয়েট্রি অফ আর্থ, যেখানে তিনি একটা অংশে ওই ক্রিকেট সাউন্ড বা ক্রিকেট সংটা নিয়ে তিনি অ্যানালাইসিস করেছেন। এবার আসছি আমরা কবিতাটির স্ট্রাকচার সম্পর্কে। উচ্চ মাধ্যমিকের ক্লাস 12-এ যে 4টে কবিতা রয়েছে তার মধ্যে একটা আমরা জানি ফ্রি ভার্সে লেখা রয়েছে, অন কিলিং এ ট্রি। বাকি 3টে কবিতাই কিন্তু সনেট, যেখানে শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে, ওটা হচ্ছে শেক্সপিয়ারিয়ান সনেট। আর বাকি দুটো কবিতা, পোয়েট্রি অফ আর্থ আর অ্যাসলিভ ইন দ্য ভ্যালি, হচ্ছে পেত্রার্কান সনেট বা ইটালিয়ান সনেট। এই কবিতাটি একটা পেত্রার্কান সনেট। আমরা জানি পেত্রার্কান সনেটে দুটো পার্ট থাকে, অক্টেভ হ্যাভিং 8 লাইন্স, অর্থাৎ এমন একটা স্তবক যেখানে 8টা লাইন থাকে, অ্যান্ড সেস্টেট
হ্যাভিং 6 লাইন্স, অর্থাৎ এমন একটা স্তবক যেখানে 6টা লাইন থাকে। তো এই কবিতাটি ওই শেক্সপিয়ারের শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডের মতো ইয়াম্বিক পেন্টামিটারে লেখা হয়েছে। তো আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আমাদেরকে মনে রাখতে হবে এই কবিতাটির রাইম স্কিম সম্পর্কে। আমরা জানি সনেট মানে এ পোয়েম অফ 14 লাইন্স উইথ এ পার্টিকুলার রাইম স্কিম। এখানে যে রাইম স্কিমটা ইউজ করেছেন পেত্রার্কান মডেল অক্টেভে যেটা রয়েছে এ বি বি এ এবং সেস্টেডে রয়েছে সিডিই। অর্থাৎ ফার্স্ট লাইনের সাথে 4th লাইন, 5th লাইন অ্যান্ড 8th লাইনের একটা অন্তমিল রয়েছে, আর 2nd, 3rd এবং 6th এবং 7th লাইনে একটা অন্তমিল রয়েছে। সেস্টেডে গিয়ে দেখবো আমরা সিডিই অর্থাৎ 9-এর সাথে 12 নম্বর লাইনের অন্তমিল রয়েছে, 10-এর সাথে 13 নম্বর লাইনের অন্তমিল রয়েছে এবং 11-র সাথে 14 নম্বর লাইনের অন্তমিল রয়েছে। কবিতাটিতে কবি কিটস যে থিমটা ব্যবহার করেছেন বা যে মেসেজ তিনি দিতে চেয়েছেন, অ্যাকচুয়ালি দ্য পোয়েম রিপ্রেজেন্টস দ্য সাইক্লিক মোশন অফ নেচার হুইচ ইজ নেভার স্ট্যাগন্যান্ট। তো কবি কিটসের ইচ অ্যান্ড এভরি পোয়েম আমরা জানি রিচ ইন সেন্সুয়াসনেস। এই কবিতাটাও একটা সেন্সুয়াস পোয়েম। সেন্সুয়াস পোয়েম মানে যেখানে আমাদের সেন্স অর্গানগুলো দিয়ে কবিতাটিকে ফিল করতে হবে, কিন্তু আমাদের সেন্স থাকতে হবে, মানে দেখার মতো চোখ, শোনার মতো কান বা বোঝার মতো হৃদয় থাকা দরকার। তো আমরা কবিতাটিতে আসবো এবারে। কবিতাটির নাম হচ্ছে, টাইটেল হচ্ছে দ্য পোয়েট্রি অফ আর্থ। আমরা প্রত্যেকে জানি পোয়েট্রি কথাটার মানে হচ্ছে কবিতা বা ছড়া। এখানে কবি পোয়েট্রি কথাটার মানে কিন্তু তিনি বলেছেন সং, রাদার সাউন্ড, পয়েন্ট টু বি নোটেড। পৃথিবীর যে কোনো সাউন্ডই কিন্তু পোয়েট্রি হতে পারে, পৃথিবীর যে কোনো সাউন্ডই পোয়েট্রি হতে পারে। শুধুমাত্র আমাদের ওই শোনার মতো কান, সেই সেন্সটা আমাদের খুব থাকা দরকার। কবি কিটসের এই কবিতাটিতে আমরা দেখব যে রোমান্টিসিজমের 4টে মেন পয়েন্টস খুব ভালোভাবে এখানে আমরা উপলব্ধি করতে পারবো। কবির লফটি ইমাজিনেশন, তার ফার্ভেন্ট ইমোশন, তার সারপেন্ট সেন্সিবিলিটি এবং লাভ টু নেচার যে অনন্য মাত্রা দান করতে পারে। রোমান্টিক কবিতার একটা অপরূপ, অনবদ্য বা ইউনিক একটা মানে রূপ তিনি দিয়েছেন এই কবিতার মধ্যে। আমরা এবার কবিতাটিতে যাওয়ার চেষ্টা করছি। আমরা প্রথমে অক্টেভটা পড়ছি। অক্টেভে রয়েছে, দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ নেভার ডেড, দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ নেভার ডেড। আর্থ অর্থাৎ আমাদের প্রকৃতি, আমাদের পৃথিবী, আমাদের চারপাশের সমস্ত জগৎ যেটাকে নিয়ে পৃথিবী তৈরি, প্রকৃতি, সেই প্রকৃতির যে সঙ্গীত, প্রকৃতির যে সাউন্ড ইজ নেভার ডেড, কখনো মারা যায় না, কখনো থামে না, কখনো বন্ধ হয় না। আমরা প্রত্যেকেই জানি যে এই সং বা সাউন্ড মানে কোনো একজন গায়ক বা মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট দিয়ে যেটাকে আমরা শুনতে পাই তা কিন্তু নয়। আমাদের যদি একটা শোনার মতো কান থাকে, প্রত্যেকটা সাউন্ডের মধ্যেই কিন্তু একটা সং পেতে পারি আমরা। তো পৃথিবীর সঙ্গীত কখনো থামে না, কারোর জন্যই থামে না। কবি দুটো ঋতু মানে অ্যাকচুয়ালি কবিতায় কবি আমাদেরকে বলতে চেয়েছেন যে কোনো পরিস্থিতিতে আমাদেরকে হোপলেস হয়ে পড়লে চলবে না। আমাদের প্রত্যেকের জীবনটা কিন্তু গোলাপের পাপড়ি বিছানো নয়, যে শুধু অনুকূল পরিবেশ তা কিন্তু নয়। আমাদের প্রত্যেকের জীবনেই প্রতিকূল পরিস্থিতির আমরা সম্মুখীন হব। তো সেই প্রতিকূল পরিস্থিতির সামনে আমরা যদি আমাদের ভালো সময়ের কথা মনে করতে পারি, তাহলে কিন্তু আমরা সেই পরিস্থিতির মধ্যেও আমরা কিন্তু নতুন আশার আলো দেখব। তো প্রত্যেকটা ঋতু মানে আমাদের যে 6টা ঋতু বা ইংল্যান্ডে যে কটা ঋতু রয়েছে,
সবচেয়ে দুটো প্রতিকূল পরিস্থিতি ঋতু বৈচিত্র্যের মাঝে আমরা যেটা পাই সেটা হচ্ছে গ্রীষ্মের প্রখর দাবদাহ আর প্রচণ্ড শীতের যে কামড়। কবি কিটস এই দুটো পরিস্থিতি তুলে ধরতে চেয়েছেন এবং দেখিয়েছেন কিভাবে এই দুটো কঠিন পরিস্থিতিতেও আমরা আশার আলো দেখতে পারি। প্রথমে তিনি পড়লেন সেই প্রখর গ্রীষ্মের যে দাবদাহর ব্যাপারটা। সেকেন্ড লাইনে তিনি বলছেন, when all the birds are faint with the hot sun, প্রত্যেকটা পাখি আমরা যেগুলোকে জানি, কাক্ষু, নাইটিঙ্গেল, রবিন, সুন্দর সুন্দর পাখি যারা পৃথিবীর মিউজিকটাকে লিড করে ইন স্প্রিং, তো গ্রীষ্মের যখন হট সান, স্কর্চিং হিট অফ সামার, তারা প্রায় যখন অজ্ঞানের মতো হয়ে যায়, ফেইন্ট হয়ে যায়, তারা যখন তাদের গান থামিয়ে দেয়, প্রত্যেকটা পাখি যখন ফেইন্ট উইথ দ্য হট সান, গ্রীষ্মের প্রখর দাবদাহে তারা যখন প্রায় অবসন্ন হয়ে পড়ে, অসাড় হয়ে পড়ে, অজ্ঞানের মতো হয়ে পড়ে, গানটা থামিয়ে দেয়, অ্যান্ড হাইড ইন কুলিং ট্রিজ। কুলিং ট্রিজ মানে শীতল যে ছায়া গাছের, তাদের যে নেস্ট, তাদের যে ঝোপ, সেইখানে গিয়ে তারা লুকিয়ে পড়ে গ্রীষ্মের প্রখর দাবদাহের হাত থেকে বাঁচার জন্য। তখন আমাদের মনে হতে পারে যে পৃথিবীর মিউজিকটা বুঝি সিজ হচ্ছে, থেমে যাচ্ছে, বাট না, পৃথিবীর মিউজিকটা প্রত্যেকটা জিনিসের মধ্যেই বেঁচে থাকে, পৃথিবীর মিউজিকটা প্রত্যেকটা জিনিসের মধ্যে চলতে থাকে। সেই সময় আমরা একটু লক্ষ্য করলে দেখব, a voice will run from hedge to hedge about the new mown mead, about the new mown mead, অর্থাৎ সদ্য যে কাটা হয়েছে যে যে প্রান্তর, যে মাঠ সদ্য কাটা হয়েছে, সেখানে দেখব যে ঝোপ থাকে, সেই এক ঝোপ থেকে অন্য ঝোপে একটা সাউন্ড ভেসে বেড়াচ্ছে। গ্রীষ্মের প্রখর দাবদাহে যখন অল দ্য বার্ডস আর ফেন্ট, প্রত্যেকটা পাখি প্রায় অজ্ঞানের মতো হয়ে তারা গাছের শীতল তাদের ছায়ায় গিয়ে তারা লুকিয়ে পড়েছে, আমাদের মনে হচ্ছে যে হয়তো পৃথিবীর মিউজিকটা থেমে যাবে, বাট আমরা যদি একটু লক্ষ্য করি, সেই সদ্য কাটা যে প্রান্তর, তার যে এক ঝোপ আরেক ঝোপ আরেক ঝোপ, এই ঝোপ থেকে এই ঝোপে লাফিয়ে 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 একটা আমরা আওয়াজ শুনতে পাচ্ছি। দ্যাট ইজ দ্য গ্রাসহোপার্স। কার আওয়াজ? সেটা হচ্ছে ঘাস ফড়িংয়ের আওয়াজ। ছোট্ট একটা পতঙ্গ, সে কিন্তু এই পাখিদের অনুপস্থিতিতে এই পোয়েট্রি অফ আর্থটাকে কিন্তু সে চালিয়ে নিয়ে যাচ্ছে। কবি বলছেন, হি টেক্স দ্য লিড। সবাই যখন তাদের রেসপন্সিবিলিটি থেকে পালিয়ে গিয়ে শীতল গাছের শীতল ছায়ায় গিয়ে তারা রেস্ট করছে, সেই সময় গ্রাসহোপার কিন্তু এই গ্রীষ্মের যে মিউজিকটা, মানে মানে ছোট্ট একটা পতঙ্গ হতে পারে, বাট কবি কিটস তার মধ্যে বিশাল একটা রেসপন্সিবিলিটি দিচ্ছেন পৃথিবীর মিউজিকটাকে কন্টিনিউ করার জন্য। তিনি বলছেন, হি টেক্স দ্য লিড ইন সামার লাক্সারি। সামার লাক্সারি মানে কি? গ্রীষ্মের আভিজাত্য। গ্রীষ্মকালে যখন সব কিছু শুকিয়ে যায়, মাঠ ঘাট প্রান্তর, এমনকি মানুষের গলা যখন শুকিয়ে যায়, যখন আমরা সব কিছু থামিয়ে দিয়ে কোনো শীতল স্থানে গিয়ে আমরা বিশ্রাম করি, সেই গ্রীষ্মের প্রখর দাবদাহটাকে সে লাক্সারি মনে করে সে কিন্তু গ্রীষ্মের মিউজিকটাকে কন্টিনিউ করার চেষ্টা করে। সামার টাইমটাকে লাক্সিউরিয়াস ভেবে নেয় সে, এবং কি করে? হি টেক্স দ্য লিড ইন সামার লাক্সারি। সে তার আওয়াজটা, সাউন্ডটা পৃথিবীকে দিতে থাকে। কবি বলছেন পরেই, হি হ্যাজ নেভার ডান উইথ হিজ ডিলাইটস। তার যে আনন্দ, যে আনন্দ সে প্রকাশ করছে তার সাউন্ডের দ্বারা, তার গানের দ্বারা, তার পোয়েট্রির দ্বারা, কখনোই কিন্তু সে তার পোয়েট্রি বা তার গান বা তার সাউন্ডটাকে কিন্তু শেষ করে না, কন্টিনিউ করতেই থাকে। যত লাক্সারি সে মনে করলো, লাক্সুরিয়াস মনে করলো, সে সাউন্ডটাকে কন্টিনিউ করছে, এক ঝোপ থেকে আরেক ঝোপ, আরেক ঝোপ থেকে আরেক ঝোপ। পৃথিবীর এই যে
মিউজিকটাকে সে কন্টিনিউ করেই যাচ্ছে। কবি আরও বলছেন, ফর হোয়েন টায়ার্ড আউট উইথ ফান, এই মজা করতে করতে, আনন্দ করতে করতে যখন গ্রাস হোপার হয়তো একটু টায়ার্ড হয়ে পড়লো, ক্লান্ত হয়ে পড়লো, হি রেস্টস অ্যাট ইজ বিনিথ সাম প্লিজেন্ট উইড, কোনো মনোরম আগাছার নিচে, প্লিজেন্ট উইডের নিচে সে রেস্ট করে, বিশ্রাম নেয়, এবং অ্যাট ইজ, ইজিলি, অত্যন্ত শান্তভাবে সে বিশ্রাম করে মজা করতে করতে যখন ক্লান্ত হয়ে পড়ে। অর্থাৎ এই মজা করতে করতে যতক্ষণ সে ক্লান্ত হয়ে পড়বে ততক্ষণ সে কিন্তু পৃথিবীর মিউজিকটাকে কন্টিনিউ করতে থাকে। তো আমরা অক্টেভ অর্থাৎ ফার্স্ট 8 লাইন্সে যে দুটো কোয়াট্রেন ছিল সেখানে আমরা দেখলাম যে পৃথিবীর মিউজিকটা কখনো স্টপ হয় না, কখনো মারা যায় না, কখনো থামে না কারোর জন্য। এবং কবি এই অক্টেভে হট সামারের একটা খুব সুন্দর চিত্র তুলে ধরলেন, যেখানে তিনি দেখিয়েছেন যে প্রত্যেকটা পাখি যারা চিফ রেসপন্সিবিলিটি বহন করে এই মিউজিকটাকে কন্টিনিউ করার, তারা যখন হাল ছেড়ে দিয়ে গাছের শীতল ছায়ায় গিয়ে বিশ্রাম নেয় বা লুকিয়ে পড়ে, সেই সময় কিন্তু পৃথিবীর মিউজিকটাকে চালিয়ে নিয়ে যায় একটা ছোট্ট পতঙ্গ, গ্রাসহোপার। হতে পারে সে ছোট্ট, কিন্তু তার বিশাল রেসপন্সিবিলিটি, সে কিন্তু সামারে মিউজিকটাকে কন্টিনিউ করে। এবার আমরা সেস্টেটে যাব, যেখানে তিনি মানে যেভাবে তিনি অক্টেভটা শুরু করেছিলেন ঠিক তেমনভাবেই তিনি কিন্তু সেস্টেটটা শুরু করলেন। একটু অন্যভাবে, একই কথা একটু অন্যভাবে বললেন, দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ সিজিং নেভার। সিজিং মানে স্টপিং, থেমে যাওয়া। পৃথিবীর মিউজিক কখনো কিন্তু থামে না, অর্থাৎ কখনো মারা যায় না। ফার্স্ট লাইনে তিনি বলেছিলেন দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ নেভার ডেড, সেটাই আবার তিনি কিন্তু 9th লাইনে গিয়ে বললেন দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ সিজিং নেভার। এবারে আমি বলেছিলাম যে সেস্টেটে কিন্তু তিনি শীতের যে দাপট, শীতের যে কামড়, আমরা মনে করব কিডস কিন্তু ইংলিশ কবি একজন, তো ইংল্যান্ডে ঠান্ডাটা আমাদের ভারতবর্ষের ঠান্ডার থেকে কিন্তু অনেকটা বেশি, আরও মারাত্মক ঠান্ডা পড়ে সেখানে। আমাদের এখানে শীতকালে রাত্রেবেলা যেমন কনকনে ঠান্ডা পড়ে প্রায়, ওদের সন্ধেবেলাতেই তেমন, মানুষ প্রায় ঘরের মধ্যে ঢুকে পড়ে, প্রায় জড়বৎ হয়ে যায়, মানুষ মৃতপ্রায় হয়ে যায়। তো অন এ লোন উইন্টার ইভিনিং, কোনো এক নির্জন শীতের সন্ধ্যাতে, নির্জন কেন, প্রত্যেকটা মানুষ ঠান্ডার হাত থেকে বাঁচার জন্য যে যার ঘরে ঢুকে যায়, মানুষ সাধারণত বাইরে বেরোয় না, পাখিরাও বেরোয় না। তখন হয়তো আমাদের মনে হতে পারে পৃথিবীর মিউজিক বুঝি স্টপ হয়ে গেল, কিন্তু না, তিনি বলছেন পৃথিবীর মিউজিক ইজ সিজিং নেভার, কখনোই থামে না। তো আমরা কি দেখব এই লোন উইন্টার ইভিনিংয়ে? লোন উইন্টারটা ইভিনিংটাকে কে ক্রিয়েট করছে না, ফ্রস্ট হ্যাজ রট এ সাইলেন্স। ফ্রস্ট, হালকা বরফের যে আস্তরণ আমরা দেখি, সব জায়গাকে, সব কিছুকে পুরো ক্রিয়েট করেছে, একদম সাইলেন্স করে দিয়ে, চারিদিকে একদম পুরো শান্ত পরিবেশ তৈরি করে দিয়েছে। আমাদের এই পরিস্থিতিতে মনে হয় যে পৃথিবীর মিউজিকটা মনে হয় থেমে যাবে। ও তিনি বলছেন ফ্রম দ্য স্টোভ দেয়ার থ্রিলস দ্য ক্রিকেট সং, যে আঁচের উনুন হয়, একটু উষ্ণ জায়গা, অগ্নিকুণ্ড, তার যে একটুখানি উষ্ণতা, ও আঁচের উনুনটা যত জ্বলবে তখন উষ্ণতা তৈরি হবে, সেই একটু উষ্ণতা থেকে যে আনন্দ পাচ্ছে ক্রিকেটস অর্থাৎ ঝিঁঝি পোকারা, সেই আনন্দটা তারা প্রকাশ করছে তাদের গানের মাধ্যমে। এবং তিনি বলছেন ফ্রম দ্য স্টোভ, অর্থাৎ সেই আঁচের উনুনের থেকে যে থ্রিলস ইন দ্য ক্রিকেট সং, তীক্ষ্ণ স্বরে চিৎকার করে উঠছে ঝিঁঝি পোকার গান, যে একটু উষ্ণতা, সেই উষ্ণতা থেকে তারা প্রচুর আনন্দ লাভ করছে এবং সেটা তারা তীক্ষ্ণ স্বরে চিৎকার করে যেন বহিঃপ্রকাশ করছে। তাহলে আমরা দেখব যে অত্যন্ত ঠান্ডায়, কনকনে ঠান্ডায় প্রত্যেকটা মানুষ যখন জড়বৎ বা মৃতপ্রায়, সেখানে কিন্তু এই ক্রিকেটস তারা কিন্তু মানুষের সামনে একটা নতুন প্রাণের সঞ্চার করছে প্রকৃতিতে গানের মাধ্যমে। কারণ তার পরের লাইনে তিনি বলছেন ইন ওয়ার্মথ ইনক্রিজিং এভার। এই ওয়ার্মথ কথাটা আমরা জানি উষ্ণতা, কিন্তু এটা খুব
সিম্বলিক্যাল একটা ওয়ার্ড। এই এই ওয়ার্মথ কথাটার সিম্বলিক্যালি মানে কিন্তু হচ্ছে প্রাণ, প্রাণের সঞ্চার হচ্ছে নতুন মানুষের মধ্যে, যে ঠান্ডায় একটা কাবু হয়ে যাওয়া মানুষ, তাদের মধ্যে একটা নতুন প্রাণের সঞ্চার করছে কিন্তু এই ক্রিকেটের গানটা। এই এই উষ্ণতা, এই প্রাণটা যত ইনক্রিজ হচ্ছে, যত বাড়ছে, অ্যান্ড মানে কতটা প্রাণের সঞ্চার করছে, শেষ দুটো লাইন অপূর্ব। তিনি বলছেন, অ্যান্ড সিমস টু ওয়ান ইন ড্রাউজিনেস হাফ লস্ট। ড্রাউজিনেস মানে আমরা জানি কি তন্দ্রাচ্ছন্ন। তো তন্দ্রাচ্ছন্ন যখন হয়ে যাই আমাদের, মানে তন্দ্রাচ্ছন্ন বা আধো ঘুমে যখন আমরা চলে যাই, আমাদের সেন্সটা ঠিকঠাক কাজ করে না, মানে হাফ কাজ করে হাফ কাজ করে না। মানে হয়তো আমরা বুঝতে পারছি আমাদের পাশে ঘরের মধ্যে কেউ আছে, কে আছে কিন্তু বুঝতে পারছি না, এটা অন্য জগতে চলে যায়, একটা যেন কেমন ঘোরের মধ্যে চলে যায়। তিনি বলছেন যখন কেউ একজন এরকম এই তন্দ্রাচ্ছন্নতে হাফ হারিয়ে যায়, সে তার মনে হয় এই ক্রিকেটের সংটা কিন্তু দ্য গ্রাসহোপার্স। উষ্ণতার মধ্যে সে যেমন মনে করে এটা এখন শীতকাল নয়, এটা একটা গ্রীষ্মকাল বুঝি, ক্রিকেটের সংটা তার কাছে ধরা দেয় কিন্তু গ্রাসহোপারের গান ভেবে। এবং কোথায় গাইছে? অ্যামং সাম গ্রাসি হিলস, পাহাড় ঘাসের যে স্তূপগুলো রয়েছে সেখানে যেমন নেচে নেচে গান করে ঘাস ফড়িং, তেমন এই ক্রিকেটের সংটাকে তাই মনে করলো। অর্থাৎ শেষ লাইনটায় কবি বোঝাতে চাইলেন যে প্রচণ্ড প্রতিকূলতার মধ্যেও আমরা যদি আমাদের ভালো সময়ের কথা মনে করতে পারি, সেটা কিন্তু আমাদের মধ্যে ফিরে আসে। তো এই কবিতায় আরও একটা দুটো কথা আমি বলতে চাই, সেটা হচ্ছে এই কবিতাতে কবি কিটস এই গ্রাসহোপার এবং ক্রিকেটটা তিনি ক্যাপিটাল লেটার ইউজ করেছেন, এবং তিনি এদের সম্পর্কে প্রোনাউন ইউজ করেছেন, হি ইত্যাদি। এর কারণ the poet has personified grasshopper and crickets. তো আরেকটা যেটা জিনিস বলবো এখানে, এই কবিতার শেষে, মানে শেষ করার আগে আমি বলবো যে এই কবিতাটিতে আমরা যে শিক্ষাটা লাভ করলাম সেটা হচ্ছে যে প্রতিকূল পরিস্থিতির মধ্যে যদি আমরা আমাদের অনুকূল পরিস্থিতির সুসময়ের কথা স্মরণ করতে পারি, তাহলে কিন্তু আমরা আমাদের প্রতিকূল পরিস্থিতির মধ্যেও নতুন আশার আলো দেখব। তো কবিতাটা প্রত্যেকটা লাইন, প্রত্যেকটা জায়গায় কবি কিটস দেখিয়ে দিয়েছেন এটা একটা আউট অ্যান্ড আউট এ রোমান্টিক পোয়েম। তো নমস্কার, আমার আজকের কবিতাটা এখানে শেষ করলাম। আশা করি একটু ভালো করে পড়লে কবিতাটা খুব সহজেই বোঝা যাবে। এই কবিতাটি দারুণ একটা, আমার অন্যতম প্রিয় কবির একটা কবিতা। তোমরা ভালো করে কবিতাটা পড়ো এবং এর থেকে বিভিন্ন কোয়েশ্চেন অ্যান্সার্স তোমরা ফলো করো। নমস্কার, শুভরাত্রি, গুড নাইট।